বন্ধুরা, রাত তখন 10:30 বেজে গিয়েছিল। মালভা টাউন রেলওয়ে স্টেশনের আলোগুলো তখনও জেগেছিল, কিন্তু প্ল্যাটফর্ম নম্বর 2-এ দিনের ক্লান্তি পরিষ্কার ফুটে উঠছিল। কোথাও কুলিরা তাদের লাল জামা খুলছিল, কোথাও চাওয়ালারা শেষবারের মতো দুধ ফোটানোর প্রস্তুতি নিচ্ছিল। স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে সারিবদ্ধভাবে অনেক অটো দাঁড়িয়েছিল। কেউ বিড়ি ধরাচ্ছিল, কেউ মোবাইলে মগ্ন ছিল, আবার কেউ শুধু যাত্রীর অপেক্ষায় ছিল। সেই অটোচালকদের মধ্যেই একজন ছিল রাহুল ইয়াদব। বয়স 33-এর কাছাকাছি। সাধারণ শার্ট, ধোয়া প্যান্ট, মুখে হালকা দাড়ি আর চোখের নিচে ক্লান্তির ছায়া। কিন্তু সেই ক্লান্ত মুখেও একটা জিনিস চকচক করছিল, আত্মসম্মান। রাহুলের দিনটা খুব লম্বা ছিল। সকাল থেকে এ পর্যন্ত 5 বার চক্কর দিয়েছিল সে। কিন্তু রোজগার আজ হাত থেকে পিছলে যাচ্ছিল। কারণ পরিষ্কার ছিল, বাবা হাসপাতালে ভর্তি। প্রতিদিনের কয়েকশো টাকা এখন তার কাছে শুধু উপার্জন নয়, বেঁচে থাকার রসদ হয়ে দাঁড়িয়েছিল। সে অটোর হ্যান্ডেলে হাত রেখে দূরের প্ল্যাটফর্মের দিকে তাকিয়েছিল। তখনই তার নজর পড়ল এক মহিলার ওপর। মহিলা প্ল্যাটফর্ম থেকে বাইরে আসছিলেন। কাঁধে ল্যাপটপ ব্যাগ, এক হাতে দুটো কাপড়ের থলি আর পেছনে একটা ভারী স্যুটকেস, যা তিনি টেনে আনছিলেন। মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন পরিস্থিতি যাই হোক তিনি হার মানবেন না। তিনি একে একে অনেক অটোচালককে জিজ্ঞেস করলেন, কর্ণপুর যাবেন? কেউ বলল মালপত্র বেশি, কেউ বলল রাত হয়ে গেছে, কেউ না তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। রাহুল সব দেখছিল। সে এক মুহূর্ত ভাবল, তারপর কোনো হিসেব না করেই অটো থেকে নেমে এগিয়ে গেল। ম্যাডাম, অটো লাগবে? মহিলা ঘাড় ঘুরিয়ে তাকালেন। কর্ণপুর যেতে হবে, মালপত্র একটু বেশি আছে, তিনি সংকোচের সঙ্গে বললেন। রাহুল হালকা হাসল। ম্যাডাম, এই মালপত্র আপনার নয়, এখন আমার দায়িত্ব। আপনি আরামে বসুন। মহিলা এক মুহূর্ত অবাক হলেন, তারপর মুখে হালকা হাসি নিয়ে অটোতে বসলেন। অটো চলতে শুরু করল। শুরুতে দুজনেই চুপচাপ ছিল। রাতের হাওয়া, রাস্তার হলুদ আলো আর ইঞ্জিনের শব্দ মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছিল। কিছুক্ষণ পর রাহুল জিজ্ঞেস করল, আপনি এখানকার মনে হচ্ছে না। মহিলা মাথা নাড়লেন। নতুন এসেছি, পোস্টিং হয়েছে। আচ্ছা, রাহুল একটু থেমে বলল, কিসে পোস্টিং? মহিলা জানালার বাইরে তাকিয়ে বললেন, পুলিশ সার্ভিস, ট্রেনিং শেষ হয়েছে, এটা আমার প্রথম পোস্টিং। রাহুল রাস্তায় নজর স্থির রাখল। সে কিছুক্ষণ চুপ থেকে ধীর স্বরে বলল, খুব ভালো ম্যাডাম, শুনে ভালো লাগল। মহিলা তার দিকে তাকালেন। আপনি? রাহুল হালকা হাসল। আমারও পড়ার স্বপ্ন ছিল, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়লেন। তারপর ঘর, হাসপাতাল, সব কিছু এখানেই আটকে গেল। মহিলা কিছু বললেন না, শুধু মন দিয়ে শুনছিলেন। কর্ণপুর চলে এলো। রাহুল অটো থামালো, মালপত্র নামালো। ভাড়া দেওয়ার সময় মহিলা জিজ্ঞেস করলেন, আপনার নাম? রাহুল ইয়াদব। মহিলা নিজের ফোন বের করলেন। কয়েক সেকেন্ড স্ক্রিনে আঙুল চালিয়ে বললেন, কখনো প্রয়োজন পড়লে কল করবেন, আমি এই শহরেই আছি। রাহুল মাথা নত করল। ধন্যবাদ ম্যাডাম। অটো এগিয়ে গেল। রাতের রাস্তা, পেছনে ফেলে আসা স্টেশন আর রাহুলের মনে এক না বলা আশা। সে জানত না যে এই সামান্য সাক্ষাৎ একদিন তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। সময় থেমে থাকে না, সে নিঃশব্দে এগিয়ে চলে, মানুষকে সামলে ওঠার সুযোগ না দিয়েই। 6 মাস কেটে গেল। রাহুল যাদবের জীবন বাইরে থেকে দেখতে আগের মতোই ছিল। সেই অটো, সেই স্টেশন, সেই যাত্রী। কিন্তু ভেতর থেকে সব বদলে গিয়েছিল। তার বাবা তখনও শিবালয় হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতা যেন জেদ ধরেছিল। কখনো ওষুধ বাড়ত, কখনো পরীক্ষা। প্রতি সপ্তাহে এক নতুন খরচ সামনে এসে দাঁড়াত। রাহুল ভোর 4টায় উঠত, স্টেশন, বাসস্ট্যান্ড, অফিস এলাকা, যেখানে যাত্রী পাওয়া যায়। দুপুরে হাসপাতালের চক্কর, সন্ধ্যায় আবার অটো, আর রাতে ক্লান্তির সঙ্গে একটাই প্রশ্ন, কালকের ব্যবস্থা কিভাবে হবে? টাকা কম পড়ছিল, ধার বাড়ছিল, কিন্তু একটা জিনিস আজও তার কাছে অবশিষ্ট ছিল, খোদ্দারি। সে কখনো কারো কাছে বেশি চাইত না, ঝগড়া করত না, যা পেত তাতেই কাজ চালাত। স্টেশনের অটো স্ট্যান্ডে সবাই তাকে চিনত। সিধে মানুষ এই রাহুল, বেশি কথা বলে না। কিন্তু সিস্টেমের কাছে এই ধরনের মানুষেরাই সবচেয়ে সহজ শিকার। প্রতি সপ্তাহে কোনো না কোনো পুলিশ আসত, নামের জন্য চেকিং, আসলে তোলাবাজি। রাহুল টাকা দিত,
কখনো কম কখনো বেশি, কারণ সে জানত অটো বন্ধ হয়ে গেলে হাসপাতাল কিভাবে চলবে। একদিন হাসপাতালে ডাক্তার বললেন, এখন নিয়মিত চিকিৎসা জরুরি, মাঝপথে ওষুধ বন্ধ হলে সমস্যা বাড়বে। রাহুল মাথা নাড়ল, প্রশ্ন করার সাহসও অবশিষ্ট ছিল না। সেই রাতে যখন সে বাড়ি ফিরল, পুরনো আলমারি থেকে একটা ভাঙা স্মার্টফোন বের করল। স্ক্রিনে ফাটল ছিল, চার্জও ঠিকমতো থাকত না। ফোন অন করল। গ্যালারিতে পুরনো ছবি ছিল, মা, বাবা, শৈশব, আর কন্ট্যাক্ট লিস্টে একটা নাম, অফিসার অনিতা রাও। সে কিছুক্ষণ সেই নামের দিকে তাকিয়ে থাকল, তারপর ফোন বন্ধ করে দিল। না, সে নিজেকে বলল, অকারণে কাউকে বিরক্ত করব না। দিন কাটতে লাগলো। বাবার অবস্থা কখনো ভালো হতো, কখনো খারাপ। রাহুলের ঘুম পাতলা হয়ে গিয়েছিল, প্রতিটা শব্দে চমকে উঠত। তারপর এলো সেই দিন। সন্ধে 7টার দিকে রাহুল স্টেশন থেকে যাত্রী নামিয়ে খালি ফিরছিল। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, এই অটো সাইড কর। দুজন হাবিলদার দাঁড়িয়েছিল। রাহুল তর্কে না জড়িয়ে অটো থামালো। খুব দ্রুত চালাচ্ছিলি, একজন বলল। রাহুল শান্তভাবে সব কাগজপত্র বের করে দিল। লাইসেন্স, আরসি, পারমিট সব ঠিক ছিল। দ্বিতীয় হাবিলদার হাসল, 2 সপ্তাহ ধরে তোলা দিসনি। রাহুলের হাত নিজে থেকেই জুড়ে গেল। স্যার, বাবা হাসপাতালে ভর্তি, গত সপ্তাহে অনেক খরচ হয়ে গেছে, এবার নিশ্চিত দিয়ে দেব। প্রথম হাবিলদারের চোখ শক্ত হয়ে গেল। নিয়ম ভুলে গেছিস? রাহুল কিছু বলতে যাওয়ার আগেই একটা সজোরে থাপ্পড় তার গালে পড়ল। আশেপাশের লোক দাঁড়িয়েছিল, কেউ কিছু বলল না, কেউ এগিয়ে এলো না। অটো থানায় চল, হাবিলদার বলল। রাহুলের কথা গলাতেই আটকে গেল। সেই সন্ধ্যায় সে বাড়ি গেল না। স্টেশনের কাছে এক চায়ের দোকান ছিল, তার পেছনে একটা ভাঙা বেঞ্চ। রাহুল সেখানে বসেছিল, অগোছালো পোশাক, ফোলা মুখ, হাতে চায়ের গ্লাস, কিন্তু নজর অন্য কোথাও। সে বিড়বিড় করল, আর সহ্য করব না, এই রোজকার অপমান আর নয়। ধীরে ধীরে সে পকেট থেকে সেই পুরনো ফোনটি বের করল। স্ক্রিন জ্বলে উঠল, আঙুল কাঁপছিল। কন্ট্যাক্ট খুলল, সেই নাম আবার সামনে, অনিতা রাও। এবার সে ফোন বন্ধ করল না। ফোনের স্ক্রিন অনেকক্ষণ জ্বলে থাকল। রাহুল যাদব কল করল না, এখনই নয়। তার গলা শুকিয়েছিল, হাত কাঁপছিল, আর মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, সত্যি কি কারো কাছে সাহায্য চাওয়া ঠিক হবে? সে ফোন পকেটে রেখে দিল। পরের দিন সকালে সে আবার স্টেশনে ছিল, যেন কিছুই হয়নি। এটাই তার অভ্যাস ছিল, ব্যথা ভেতরে চেপে কাজে বেরিয়ে পড়া। অটো স্ট্যান্ডে সেই চেনা মুখগুলো, একই আওয়াজ। কিছু মানুষ তার ফোলা গাল দেখল, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করল না। এই শহর জিজ্ঞেস করে না, শুধু দেখে। দুপুরে হাসপাতাল থেকে ফোন এলো। ডাক্তার বললেন, আজ ওষুধ জমা দিন, নয়তো চিকিৎসা বন্ধ করতে হবে। রাহুল ফোন কাটল এবং কয়েক সেকেন্ড অটোর হ্যান্ডেলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকল। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সন্ধ্যায় সে এক যাত্রী নামিয়ে ফিরছিল। রাস্তা একটু নির্জন ছিল। হঠাৎ আবার সেই একই আওয়াজ, এই অটো থামা। এবার 3 জন পুলিশ ছিল। রাহুলের ভেতরে কিছু একটা ভেঙে গেল, তবুও সে অটো থামালো। কাল খুব কথা বলছিলি, একজন বলল, আজ বুঝিয়ে দেব। রাহুল দীর্ঘশ্বাস নিল। স্যার, আমি কোনো ভুল করিনি, সব কাগজ ঠিক আছে। এক হাবিলদার এগিয়ে এলো, তোলা দে। রাহুল ধীর কিন্তু পরিষ্কার স্বরে বলল, আজ নেই। এটাই ছিল ভুল। থাপ্পড় এবার আরও জোরে পড়ল। তার কানে শব্দ হতে লাগলো, চোখের সামনে অন্ধকার নেমে এলো। বেশি হিরো সাজবি না, নিজের সীমানায় থাক। অটোর চাবি কেড়ে নেওয়া হলো। এক সিপাহী অটো স্টার্ট করে থানার দিকে নিয়ে গেল। রাহুল সেখানেই দাঁড়িয়ে থাকল। আশেপাশে লোক ছিল, রিক্সা চালক, পথচারী, দোকানদার, সবাই দেখছিল, কেউ কিছু বলছিল না। সে প্রথমবার অনুভব করল, গরিব হওয়া মানে শুধু টাকার অভাব নয়, এটা কণ্ঠস্বরের অভাবও বটে। রাত বাড়ল। রাহুল আবার সেই চায়ের দোকানের পেছনে বসল। আজ চাও তিতো লাগছিল। তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু মস্তিষ্ক সজাগ ছিল। যদি আজও চুপ থাকি, সে নিজেকে বলল, তবে কাল এর চেয়েও খারাপ হবে। সে পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে ফাটল ছিল, কিন্তু আজ সেই ফোনই তার শেষ আশা ছিল। নাম খুঁজল, অনিতা রাও। কয়েক সেকেন্ড আঙুল কাঁপল, তারপর কল লেগে গেল। রিং হতে লাগল। হ্যালো। ওপাশ থেকে এক শান্ত কিন্তু দীর্ঘ কণ্ঠস্বর ভেসে এলো। রাহুল ঢোক গিলে বলল, ম্যাডাম, আমি রাহুল বলছি, মনে আছে আপনার? কয়েক মুহূর্তের নীরবতা, তারপর আওয়াজ এলো, হ্যাঁ রাহুল, মনে আছে। সব ঠিক আছে তো? রাহুলের বাঁধ ভেঙে গেল। না ম্যাডাম, কিছুই ঠিক নেই। সে সব বলে দিল, পথরোধ, তোলাবাজি, থাপ্পড়, অটো জব্দ করা। বলতে বলতে তার গলা ধরে এলো, স্যার, আমি কোনো ভুল করিনি। ওপাশে কণ্ঠস্বর বদলে গিয়েছিল। এখন তাতে শীতলতা নয়, শুধু কঠোরতা ছিল। তুমি এখন কোথায়? স্টেশনের কাছে চায়ের দোকানের পেছনে। ওখানেই থাকো, কোথাও যেও না। ফোন কাটল না, কিন্তু ওপাশে কেউ কথা বলছিল না। রাহুলের চোখ দিয়ে জল পড়তে লাগলো। আজ এই জল অসহায়তার নয়,
এটা অপেক্ষার। সে প্রথমবার আকাশের দিকে তাকালো এবং অনেক দিন পর মনে এক ছোট কথা এলো, হয়তো এবার কিছু বদলাবে। ফোন তখনও রাহুলের হাতে ছিল, স্ক্রিন জ্বলেছিল, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসছিল না। লাইন কাটেনি, শুধু নীরবতা ছিল। সে সেই ভাঙা বেঞ্চে বসে থাকল। না ছিল ওঠার শক্তি, না কোথাও যাওয়ার। স্টেশনের ঘড়িতে রাত 11:30 বাজল। চায়ের দোকান বন্ধ হতে শুরু করল। মানুষ বাড়ি ফিরছিল, কিন্তু রাহুল সেখানেই ছিল, যেন সময় তার জন্য থমকে গেছে। তার গালে তখনও জ্বালা ছিল, কিন্তু তার চেয়ে বেশি ব্যথা ছিল বুকে। বারবার বাবার মুখ চোখের সামনে আসছিল। হাসপাতালের ঘর, মেশিনের আওয়াজ, ডাক্তারের মুখ। যদি অটো না পাওয়া যায় তবে? বাক্যটি শেষ করতে পারল না। প্রায় 45 মিনিট কেটে গেল। ফোন তখনও কানেক্টেড ছিল। হঠাৎ ওপাশে কোলাহল শুরু হলো। কারো দ্রুত পায়ের শব্দ, কাউকে আদেশ দেওয়ার কঠোর কণ্ঠস্বর। তারপর ফোনে সেই পরিচিত আওয়াজ এলো, রাহুল, মনোযোগ দিয়ে শোনো। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। হ্যাঁ ম্যাডাম, তুমি ওখানেই থাকো। কোনো পুলিশ এলে কিচ্ছু বলবে না, শুধু আমার নাম নেবে। রাহুল মাথা নাড়ল, যদিও সামনে কেউ ছিল না। ফোন কেটে গেল। এবার অপেক্ষা আরও ভারী হয়ে উঠল। প্রায় 1.5 ঘন্টা পর স্টেশনের বাইরে সাইরেনের হালকা শব্দ শোনা গেল। রাহুল মাথা তুলল। একটি জিপ এসে থামল। তার পেছনে একটি কালো এসইউভি, তারপর আরও একটি গাড়ি। 3টি গাড়ি সরাসরি শাস্ত্রীপুর থানার দিকে মোড় নিল। রাহুলের বুক ধরফর করতে লাগল। থানার ভেতর পরিবেশ একদম আলাদা ছিল। কিছু সিপাহী ঝিমোচ্ছিল, কেউ চেয়ারে পা ছড়িয়ে বসেছিল। তখনই দরজা খুলল। সবার আগে একজন ইন্সপেক্টর, তার পেছনে এসিপি, আর তারপর সেই মহিলা, সাধারণ কিন্তু কঠোর ইউনিফর্মে, কাঁধে স্টার, মুখে কোনো হাসি নেই, চোখে এমন তেজ যেন ন্যায়বিচার নিজে হেঁটে চলে এসেছে। অনিতা রাও। তিনি থামলেন না, কারো অনুমতি নিলেন না। সরাসরি থানার মাঝখানে দাঁড়িয়ে বললেন, আজ সন্ধ্যায় এক অটোচালককে কে মেরেছিল? পুরো থানায় নিস্তব্ধতা নেমে এলো। কেউ কিছু বলল না। তার নজর এক একটি মুখের ওপর ঘুরল। তারপর এক সিপাহী মাথা নিচু করল। আমি শুধু। অনিতা দুপা এগিয়ে গেলেন। এখন তিনি সেই হাবিলদারের একদম সামনে। তুমি জানো? তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু ধারালো। তুমি কি করেছ? হাবিলদার চুপ থাকল। একজন পরিশ্রমী মানুষকে থাপ্পড় মারা সাহসিকতা নয়। ইউনিফর্ম পরলেই তুমি মালিক হয়ে যাও না। তিনি থানার চারদিকে তাকালেন। এই ইউনিফর্ম জনগণের সেবার জন্য, ভয় ছড়ানোর জন্য নয়। এসিপি কিছু বলতে চাইলেন, কিন্তু অনিতা হাত তুলে থামিয়ে দিলেন। কনস্টেবল সুরাজ এবং কনস্টেবল মনোজকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হলো এবং পুরো থানার অভ্যন্তরীণ তদন্ত শুরু হবে। কাগজ বের হলো, স্বাক্ষর হলো। হাবিলদারের কপাল দিয়ে ঘাম ঝরছিল। অহংকার কোথাও হারিয়ে গিয়েছিল। অনিতা বাইরে বেরোলেন। স্টেশনের পাশে সেই ভাঙা বেঞ্চ। রাহুল দাঁড়িয়ে পড়ল। তার পা কাঁপছিল। অনিতা তার সামনে থামলেন। কয়েক সেকেন্ড তাকে দেখলেন। তারপর বললেন, রাহুল, তোমার নীরবতা আজ ভেঙেছে। এবার আরও কিছু মানুষের ঘুম ভাঙবে। রাহুলের চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু আজ এই জল অপমানের নয়, এই জল ছিল ন্যায় বিচারের। রাত গভীর হয়েছিল, কিন্তু শাস্ত্রীপুর থানা সেদিন ঘুমাতে পারেনি। অনিতারাও বেরিয়ে যেতে থানার ভেতরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। সেই নীরবতা শান্তির নয়, ছিল ভয়ের। বরখাস্তের আদেশ হয়ে গিয়েছিল, নাম লেখা হয়ে গিয়েছিল। এখন কেউ হাসছিল না, কেউ চেয়ারে পা ছড়িয়ে বসেনি। প্রতিটি সিপাহী সোজা হয়ে দাঁড়িয়েছিল, যেন প্রথমবার তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গা বিশ্রামের নয়, দায়িত্বের। এসিপি কড়া স্বরে বললেন, কাল সকাল থেকে পুরো থানার ফাইল খোলা হবে। প্রতিটি অভিযোগ, প্রতিটি চেকিং, প্রতিটি বাজেয়াপ্তকরণের তদন্ত হবে। কিছু মুখের রং উড়ে গিয়েছিল। অন্যদিকে রাহুল যাদব তখনও স্টেশনের পাশে দাঁড়িয়েছিল। অনিতা ইন্সপেক্টরকে ইশারা করলেন, অটো এখনই ছেড়ে দেওয়া হোক। 20 মিনিট পর রাহুলের অটো থানার বাইরে দাঁড়িয়েছিল, যেন কোনো জেলখানা থেকে মুক্তি পেয়েছে। চাবি তার হাতে দেওয়া হলো। রাহুল প্রথমবার নিজের আঙুলে সম্মানের ওজন অনুভব করল। সে কিছু বলতে পারল না। অনিতা বললেন, বাড়ি যাও, কাল সকালে তোমার বাবার কাছে যাবে। রাহুল কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, ম্যাডাম, আমার কোনো সমস্যা হবে না তো? অনিতার চোখ সরাসরি তার চোখের দিকে ছিল। যতক্ষণ আমি এই শহরে আছি, সত্য বলা মানুষের কোনো সমস্যা হবে না। তিনি চলে গেলেন। রাহুল অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল। সে আকাশের দিকে তাকালো। এত রাত পরে প্রথমবারের মতো তার কাছে হাওয়া হালকা মনে হলো। পরের দিন সকালে হাসপাতালের বাইরে রাহুল তার বাবার হাত ধরল। বাবা, অটো ফেরত পেয়ে গেছি। বাবার চোখে জল চলে এলো। দুর্বল স্বরে বললেন, তুই হার মানিসনি, এটাই আমার জয়। সেই দিন দুপুর নাগাদ খবর ছড়িয়ে পড়েছিল। অটো চালকের উপর নির্যাতনে পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা। বরিষ্ঠ মহিলা অফিসারের কঠোরতায় নড়ল থানা। রাহুল যাদব কাগজটি মন দিয়ে পড়ল না। সে শব্দের চেয়ে সেই প্রভাব অনুভব করছিল যা মানুষের চোখে দেখা যাচ্ছিল। স্টেশনে যখন সে অটো নিয়ে পৌঁছল, তখন পরিবেশ আলাদা ছিল।
মানুষ আগেও তাকে দেখত, আজ তাকে চিনছিল। এক চাওয়ালা বলল, ভাই, আজ আমার পক্ষ থেকে চা। এক বৃদ্ধ বললেন, বাবা, তুমি অন্যায় সহ্য করনি, ভগবান তোমাকে শক্ত রাখুন। রাহুল হাসল। এই হাসি সস্তা ছিল না, এটি মাসের পর মাস অপমানের পর এসেছিল। ওদিকে থানায় তদন্ত শুরু হয়ে গিয়েছিল। পুরনো অভিযোগ বের হচ্ছিল। যে ফাইলে ধুলো জমেছিল তা হঠাৎ জীবন্ত হয়ে উঠল। কিছু সিপাহী বদলির আবেদন করল, কিছু অফিসার নিজেদের কাজের ধরন বদলে ফেলল। ভয় নয়, দায়িত্ব ফিরে আসছিল। সন্ধ্যায় হাসপাতালে রাহুল তার বাবার পাশে বসেছিল। বাবা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, খোকা, ভয় লাগেনি? রাহুল মাথা নাড়ল। লেগেছিল বাবা, কিন্তু চুপ থেকে যে ভয় লাগে তা বেশি বিপজ্জনক। বাবা তার হাতের ওপর হাত রাখলেন, তার চোখে তৃপ্তি ছিল। সেই রাতে রাহুল ফোন খুলল। সেই নাম অনিতা রাও। সে কল করল না, শুধু মনে মনে ধন্যবাদ জানালো। সে জানত এই কাহিনী কোনো অলৌকিক কিছু নয়। এটি এই কথার উদাহরণ যে যখন কেউ সঠিক হয়েও চুপ থাকে তখন অন্যায় শক্তি পায়, আর যখন সেই মানুষটি একবার আওয়াজ তোলে তখন সিস্টেম যাই হোক না কেন তাকে শুনতে হয়। কিছুদিন পর স্টেশনে এক নতুন ছেলে অটো চালাতে এলো। সে ঘাবড়েছিল। রাহুল নিজেই এগিয়ে গিয়ে বলল, ভয় পাস না, সৎ থাকলে সাহায্যও পাবি। রাতে অটো চালাতে চালাতে রাহুল আকাশের দিকে তাকালো। সেই শহর, সেই রাস্তা, সেই পরিশ্রম, কিন্তু এখন তার মেরুদণ্ড সোজা ছিল। তার ফোনে সেভ করা সেই নম্বর এখন শুধু একটি কন্ট্যাক্ট ছিল না, সেটি মনে করিয়ে দিত যে সম্মান চেয়ে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আর এই কাহিনী এটা বলে না যে প্রতিটি গরিব মানুষ সুযোগ পায়। এটি শুধু এইটুকু বলে যে গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু বারবার চুপ থেকে যাওয়া কখনো কখনো সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়। রাহুল সেই অপরাধ করা ছেড়ে দিয়েছিল, এবং সেই মুহূর্তেই সে শুধু একজন অটো চালক রইল না, সে একজন সম্মানিত মানুষ হয়ে উঠল। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি এই কাহিনীর কোনো দৃশ্য আপনাকে আপনার নিজের জীবনের কথা মনে করিয়ে দেয়, তবে এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিন, কারণ আপনার একটি লাইক এমন সত্য কাহিনীগুলোকে এগিয়ে নেওয়ার শক্তি দেয়। এবার কমেন্টে অবশ্যই জানান যে আপনার সাথেও কি কখনো এমন হয়েছে যখন আপনি সঠিক হয়েও চুপ থেকে গেছেন, বা কেউ আপনার সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। আপনার একটি কমেন্ট অন্য কাউকে সাহস দিতে পারে। আর বন্ধুরা, যদি আপনারা এমন কাহিনী পছন্দ করেন যা শুধু গল্প নয়, বরং একটি অনুভূতি, একটি সত্য এবং একটি শিক্ষা দিয়ে যায়, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে প্রতিটি কাহিনী দারিদ্র্য বা বিলাসিতার নয়, সম্মান, সংগ্রাম এবং আত্মসম্মানের হয়। সাবস্ক্রাইব করার পর বেল আইকন অবশ্যই টিপুন, যাতে পরবর্তী কাহিনী আপনার মিস না হয়। আবার দেখা হবে বন্ধুরা, আরও একটি সত্য এবং হৃদয়স্পর্শী কাহিনীর সাথে। ততক্ষণ মনে রাখবেন, গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু বারবার চুপ থেকে যাওয়া কখনো কখনো সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়।